মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যু, এখনো নিখোঁজ অনেকে, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা, দ্রুত দাবি আদায়ের দাবি। চাকসু নির্বাচনে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫%, ভোটার লাইনে ছাত্রদের স্লিপ বিতরণের অভিযোগ শিবির প্রার্থীদের। ভারতের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ জন যাত্রীর মৃত্যু, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এবং ১০০ ছুঁতে পারল না বাংলাদেশ, আফগানদের কাছে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল টাইগাররা। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে অন্তত ১৬টি প্রাণ, এখনও নিখোঁজ অনেকে। ভস্মীভূত ভবনের ভেতরে চলছে তল্লাশি অভিযান। রাতভর আগুন নেভানোর চেষ্টা করেও সকাল পর্যন্ত জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। কিভাবে হয় আগুনের সূত্রপাত, বিস্তারিত জানবো জাগো ডেস্ক রিপোর্টে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিরপুর এলাকা। এখনো নিখোঁজ স্বজনের ছবি ধরে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। রাত পেরিয়ে সকালেও জ্বলছে আগুন। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এখনো কারখানাটির শ্রমিকদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। সকালে ওরা অফিসে আসছিল, অফিসে আসার পর কোনো খবর পেয়ে গেল। শুধু পেছনে আসতেছে, আমাদের বলতেছি, আমরা বলতেছি এতটুকুই। কোনো ফায়ার সার্ভিস বা কোনো সেনাবাহিনী বা কোনো পুলিশ সদস্য কেউ কিছু বলতেছে না আমাদের। কারখানার ভেতরে আর কোনো হতাহত আছে কিনা সেটি জানার জন্য তল্লাশি চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কেমিক্যাল গোডাউন এবং গার্মেন্টসে এট এ টাইমে আগুন লাগে এবং বিস্ফোরণ হয়, যার পরিপ্রেক্ষিতে এখানে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে, যা আমরা সবাই অবগত আছি। যে সিনসি কোড যে পর্যন্ত দেওয়া আছে, ওর ভিতরে আমরা কেউ প্রবেশ না করি। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ দিকে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে আগুনের খবর পেয়ে বেলা ১১টা ৫৬ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে আরও ৭ ইউনিট যোগ দেয়। এরপর পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৪ তলার পোশাক কারখানাটি নিচতলায় ছিল ওয়াশ ইউনিট। সেখানেই প্রথমে আগুন দেখতে পেয়েছেন তারা। এরপর সেখান থেকে পাশের টিনের ছাউনির রাসায়নিক গুদামে আগুন ছড়িয়ে পড়লে একটি বিস্ফোরণ ঘটে। এতে আগুনটি আরও তীব্র আকার ধারণ করে পোশাক কারখানার পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ অবস্থার মধ্যে শুরুর দিকে সেখানে কর্মরত কিছু শ্রমিক বের হতে পারলেও বেশিরভাগই ভেতরে আটকা পড়েন। তবে কারখানাটিতে তখন ঠিক কতজন কাজ করছিলেন সেটি নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। মিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি। সিরাজি, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সিরাজি, মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনাটির পুরোটা আপনি কভার করেছেন, তো আপনার কাছে যদি এই ব্যাপারে জানতে চাই যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং আগুন প্রতিরোধের কোনো ঘাটতি ছিল কিনা? যেটি বলছিলেন আপনি যে এই অগ্নিকাণ্ড ঘটেছিল গতকাল বেলা ১১টা ৪০। সেই ১১টা ৪০ এই অগ্নিকাণ্ডে মাত্র ১৬ মিনিটের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের টিম প্রথম ঘটনাস্থলে পৌঁছায়। যেটি ফায়ার সার্ভিসের সূত্র থেকে বলছে যে ঘটনাস্থল এবং ফায়ার সার্ভিস যে নিকটতম ফায়ার সার্ভিস স্টেশন সেখানে দূরত্ব ২ কিলোমিটার। তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে ১১টা ৫৬ প্রথম ইউনিট সেখানে পৌঁছায় এবং পরবর্তীতে ধীরে ধীরে এই ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু সেই কেমিক্যাল গোডাউন এবং যে একটি গার্মেন্টস কারখানা রয়েছে সেখানে কিন্তু বাড়তে থাকে। প্রথম যারা এই প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে
প্রথমে আগুনটি হঠাৎ করেই পুরো ভবনে আসলে ধরে যায়। এই যেহেতু একটি কেমিক্যাল গোডাউন ছিল, সেটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে আগুনটি। তো ফায়ার সার্ভিস আসার পর কিন্তু আপনি জানেন যে ফায়ার সার্ভিসে কিছুটা প্রস্তুতি থাকে, যে পানির পাইপ টানা বা লাইন টানা, এখানে কিছু একটা সময় বিলম্বিত হয়, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে সেখানে একটি গাফিলতি এবং তাদের দেরিতে আসা, প্রায় 15-20 মিনিট পর আসা, সেই সব কিছু মিলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন যে প্রায় আধা ঘন্টার মতন এই কার্যক্রম শুরু করতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে। তো এর মধ্যে কিন্তু এই পুরো যে ভবনটি সেটি কিন্তু পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। আমরা প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে যেহেতু কেমিক্যাল গোডাউন ছিল এবং পোশাক কারখানা ছিল, সেহেতু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং কালো অন্ধকার ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছিল পুরো এলাকা। এই ঘটনায় কিন্তু আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুব আতঙ্কিত হবেন। অনেকেই কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন এবং আবার আশেপাশে যারা ছিলেন উদ্ধার অভিযানে তারা কিন্তু এই ফায়ার সার্ভিসের সঙ্গে তারা অংশ নিয়েছিলেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ঘটার সঙ্গে সঙ্গে তারা গিয়েছিলেন এবং গতকাল রাত পর্যন্ত 12টি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে কাজ করেছেন। আজকেও কাজ চলছে। আমরা যদি বলি প্রায় 25 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও কিন্তু আগুন জ্বলছে ভিতরে, বাহির থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজও কিন্তু গতকাল রাতেও আমি দেখেছি, গতকাল রাত পর্যন্ত আমি পুরো ঘটনাস্থলে ছিলাম, আমরা দেখেছি যে আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। যেটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছিলেন যে ভিতরে কেমিক্যালে যেহেতু গোডাউন, আসলে কেমিক্যালে সরাসরিভাবে পানি স্প্রে করা যায় না, যেটি আরও বিস্ফোরিত হয়। তো তারা ধীরে ধীরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করেন। যে পার্শ্ববর্তী যে পোশাক কারখানা সেটি কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে যে গোডাউনটি রয়েছে কেমিক্যালের এখনও এটি মানে আগুন পুরোপুরি নিবানো সম্ভব হয়নি। আচ্ছা, প্রতিবারই কিন্তু এই ধরনের ঘটনায় উৎসুক জনতার ভিড়ের জন্য আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়। তো এবারও কি এমন কোনো ঘটনা ঘটেছে? উৎসুক জনতা আসলে প্রতিটি ট্র্যাজেডি যেটি হয় ঢাকা সহ যে কোনো দেশে যে কোনো স্থানেই উৎসুক মানুষের একটি ভিড় আসলে সবসময় দেখা যায়। উৎসুক মানুষ যেরকম কিছুটা উপকারে আসে, অপকারে সবচেয়ে বেশি আসে। আমি যতটুকু দেখেছি প্রত্যক্ষদর্শী অনেকেই জীবনের মায়া ত্যাগ করে কিন্তু যারা এই আগুনে আটকা পড়েছেন তাদের কিন্তু উদ্ধারে এগিয়ে এসেছেন। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছিলেন যে যারা আশেপাশে এলাকা তারা কিন্তু এগিয়ে এসেছেন। আবার কিছু মানুষ আছে যারা এই ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত বা ফায়ার সার্ভিস থাকাকালীন সময় তারা মোবাইলে ভিডিও ধারণ এবং ছবি উৎসুকভাবে দেখা কি হচ্ছে, এটি দিয়ে কিন্তু রাস্তা সম্পূর্ণ যানজট তৈরি হয়ে যায়। আমরা গতকাল দেখেছি যে প্রায় প্রতিটি বাহিনী কিন্তু গতকাল মিরপুরে ছিল শুধু উৎসুক জনতার হিমশিম সামাল দিতে। আমি দেখেছি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, প্রতিটি বাহিনী শুধু উৎসুক মানুষকে ঠেকানোর জন্য যারা কাজ করছে। এইগুলো কিন্তু যে উদ্ধার অভিযান এবং একটি মানুষকে দ্রুত সময়ে আপনি হাসপাতালে নিয়ে যাবেন দগ্ধ অবস্থায়, তার প্রতিটি সেকেন্ড যেন খুব মূল্যবান ওই সময়গুলোতে। তো এই সময়গুলো না খুব আমরা জাগো নিউজের মাধ্যমে দেখিয়েছি যে উৎসুক জনতা তারা ছবি তুলছেন, ভিডিও করছেন। ওই এলাকার যানজট বেড়ে গেছে, মানে মানুষ স্বাভাবিক চলাচল করতে পারছিল না। তো এই এমতো পরিস্থিতিতে কিন্তু প্রতিটি আমরা উত্তরা ঘটনা দেখেছি, হ্যাঁ, মাইলস্টোনের যে ঘটনা সেটি আমরা দেখেছি যে প্রতিটি অ্যাম্বুলেন্সকে খুব ব্যাক পেতে হয়েছে উৎসুক মানুষের ভিড় ঠেলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এটি বরাবরই ছিল, আসলে কোনোভাবেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গতকাল আমি যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এত উপস্থিতি ছিল তবুও সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আজকেও কিন্তু আমি যতটুকু দেখেছি যে আজকেও কিন্তু সেই উৎসুক মানুষের ভিড় সেটি কিন্তু ছিল এবং এই ফায়ার সার্ভিস বা বিভিন্ন উদ্ধারকারী যারা রয়েছেন তাদের কিন্তু খুব হিমশিম খেতে হয় এবং গণমাধ্যম কর্মীদের খুব হিমশিম খেতে হয় এই উৎসুক মানুষের ভিড় ঠেলে তাদের কাজটি সঠিকভাবে করার জন্য। আচ্ছা, পোশাক কারখানায় কিন্তু নিচতলার দরজায় তালা এবং ছাদে ওঠার সীমিত পথই কিন্তু অনেকেই দাবি করছেন যে শ্রমিকদের মৃত্যুর কারণ। তো এই ব্যাপারে যদি আপনি বলেন যে এই ধরনের কারখানায় আসলে কোন কোন নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে হয়? আমি যে বিষয়টি বলি আপনাকে যে পোশাক কারখানা যে রাইজিং গার্মেন্টস, হ্যাঁ, এই রাইজিং গার্মেন্টসে আজকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এটির নিরাপত্তা অগ্নি নির্বাপন যে ব্যবস্থা রয়েছে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ থেকে তাদের একটি সনদ নিতে হয় একটি, সেই সনদ কিন্তু এই কারখানাগুলোর ছিল না। অতএব আগুন
নেবানোর জন্য যে প্রস্তুতি সেটি যদি ওই একটি স্থানে বা একটি কারখানা বা গোডাউনে যদি না থাকে তাহলে কিন্তু আগুনগুলো দ্রুত ছড়িয়ে যায়। আমরা এছাড়াও দেখেছি যে প্রত্যক্ষদর্শী অনেকেই বলছিলেন যে আগুন তারা আসলে বুঝতে পারছিল না, আগুন পানি দিয়ে নেবানোর চেষ্টা করছিল, তখনও কিন্তু অনেকজনে দেখেছে যে এই আগুন কিন্তু বিস্ফোরিত হয়েছে। কেমিক্যালের মধ্যে যখন আপনার পানি দিচ্ছে সাধারণ মানুষ আগুন নেবাতে, তো সেটি কিন্তু এটি বিস্ফোরিত হয়েছে, এটি ঝুঁকিপূর্ণ যেটি বলছেন। তবে আমি এক কথা এ পর্যন্ত ফায়ার সার্ভিসের সূত্র দিয়ে বলতে পারি যে এখানে কোনো ফায়ার নির্বাপন ব্যবস্থা কোনো ছিল না। আর যেটি বলছিলেন আপনি যে উপরের দোতলায় সব আমরা শুনেছি যে এখানে ছাদে যাওয়ার যেই দরজাটি রয়েছে সেটি তালাবদ্ধ ছিল। আপনার যখন ভিতরে মানুষগুলো থাকে আপনি নিচেও নামতে পারছেন না এবং উপরে উঠতে পারছেন না, সেই কারণে কিন্তু এই যারা আটকা পড়েছিলেন সেই মানুষটি কিন্তু মারা গেছে দগ্ধ হয়ে। সেটি কিন্তু যারা প্রত্যক্ষদর্শী এবং স্বজনরা রয়েছেন তারা দাবি করছেন যে এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ এবং এই গোডাউন সংশ্লিষ্ট তাদের কিন্তু দায় রয়েছে, তারা সেটি কিন্তু বলছেন। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে পোশাক কারখানার পাশেই হচ্ছে একটি রাসায়নিক গুদাম রয়েছে, তো পাশের এই রাসায়নিক গুদামের বিস্ফোরণে কিন্তু আগুনের তীব্রতাটা আরও বৃদ্ধি পায়। তো এই ব্যাপারে যদি বলি যে ভবিষ্যতে এই ধরনের সংলগ্ন স্থাপনায় কিভাবে ঝুঁকি কমানো যায়? আমি আপনাকে বলি যে 2010 সালের পুরান ঢাকার একটি সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল ডিমতলি ট্র্যাজেডি, যেটিতে 117 জন নিহত হয়েছিলেন সেই ঘটনায়। সেটি কিন্তু কেমিক্যাল থেকেই হয়েছিল। এই কেমিক্যাল থেকে হওয়ার পর আমরা দেখেছি যে পুরান ঢাকায় বিভিন্ন দফায় দফায় বিভিন্ন সময় অভিযান চালানো হয়। এখন পর্যন্ত যারা পুরান ঢাকাবাসী রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত প্রচুর কেমিক্যাল গোডাউন কিন্তু পুরান ঢাকায় এখনও রয়েছে এবং এই কেমিক্যাল প্রশাসনের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, বিভিন্ন অভিযানের কারণে বিভিন্ন স্থানে সেটি ছড়িয়ে গিয়েছে, সেটি মিরপুরও চলে গেছে। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে কোনো ধার্য প্রত্যন্ত আবাসিক এলাকা বা মানুষ বসবাস করে এই স্থানগুলোতে কিন্তু আসলে এটি নিরাপদ না। এটি যে কোনো বিস্ফোরণে কিন্তু জনবহুল এলাকায় সেটির হতাহত সংখ্যা বাড়তে পারে, সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা কিন্তু বারবার সতর্ক করেছেন। তবে কিছু আমরা যদি বলি যে কিছু ভবন মালিক বা কিছু ব্যবসায়ী তারা আসলে এটি কোনোভাবেই মানতে চান না, তারা বরাবরই তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা নানানভাবে জনবসতি এলাকায় তারা এই কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করেন। সেই চালাতে গিয়ে কিন্তু আজকে এই যে 17টি তাজা প্রাণ চলে গিয়েছে সেটি কিন্তু তাদের একটি দায়, সেটি কিন্তু আমরা বলতে পারি নিঃসন্দেহে তারা তাদের এই দায়টি রয়েছে। তারা অনুমোদন না নিয়ে তারা গোপনে সেই কেমিক্যাল গোডাউন চালিয়েছে, যার ফলশ্রুতিতে এভাবে তাজা প্রাণটি আজকে চলে গিয়েছে। আচ্ছা, এই কারখানায় আসলে কতজন শ্রমিক কাজ করছিলেন তার কিন্তু আসলে এখনো নিশ্চিত করে বলা যায়নি। তো শ্রমিক এই নিবন্ধন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি কিভাবে আগুনের সময় প্রাণহানি কমাতে সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন? শ্রমিকের সংখ্যা যদি বলেন যে ছোট কারখানা বা ছোট ইন্ডাস্ট্রিগুলোর আসলে ওই রকম সিস্টেম, মানে আমরা যে কোনো কিছু যদি ডকুমেন্ট বলি ডকুমেন্ট নেই। তবে অনেকেই মানে আমরা যতটুকু জানতে পেরেছি কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করেন, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছিলেন যে কয়েকশো, তখন শিফটিং ছিল, সকাল থেকে দুপুরে একটি শিফট চলে। আর এই ঘটনা কিন্তু দুপুরের আগেই ঘটেছে 11:40, তখন কিন্তু বেশি সংখ্যক ছিল না। তবে আমরা আরেকটি আপনাদের যে বিষয়টি আমি বলতে চাই যে গতকাল এই ঘটনার পর থেকে কিন্তু যারা নিখোঁজ রয়েছেন এই ঘটনায় তাদের স্বজনরা কিন্তু ছবি নিয়ে আজকে পর্যন্ত এখন পর্যন্ত তারা এই মিরপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং আহাজারি করছেন। তো এখন পর্যন্ত কতজন নিখোঁজ সেটি এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে কতজন ভিতরে ছিল সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ ঘটনার পরবর্তী থেকে কিন্তু এই মালিক বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন এই কারখানার তারা কিন্তু পুরোপুরি আত্মগোপনে রয়েছেন। এখন পর্যন্ত তাদের সাথে আমাদের গণমাধ্যম কর্মীদের আমরা কথা বলতে পারিনি, প্রশাসন কথা বলছে কিনা আমরা
এই বিষয়ে প্রশাসন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়নি। তবে এই পরিসংখ্যানটা কিন্তু আসলে একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা অনেকে বলছেন হাজার হাজার শ্রমিক ছিল, আবার অনেকজন বলছে কয়েকশো শ্রমিক ছিল। এই যে আপনি যেটি বলছিলেন যে নিবন্ধনের বিষয়টি, একটি কারখানায় যখন আসলে শ্রমিক নিয়োগ দেওয়া হবে, এই কারখানায় কতজন শ্রমিক আছে সেটি যদি একটি ডাটাবেস কারখানার সামনে বা এই ডকুমেন্টগুলো যদি ইনস্ট্যান্ট বের করা যায়, তাহলে মনে হয় যে উদ্ধার অভিযান এবং আহত নিহত যে সংখ্যা সেটি কিন্তু একটি পর্যালোচনা করে তারা কিন্তু একটি কার্যক্রম হাতে নিতে পারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সিরাজি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজের সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। বাড়ি ভাড়া বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ব্লকের শাহবাগ কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শত শত শিক্ষকরা। বুধবার দুপুর 1:40 দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে অভিমুখে যাত্রা শুরু করে শিক্ষকরা। এ সময় দাবি মোদের যৌক্তিক 20% বাড়ি ভাড়া চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। কর্মসূচির নেতৃত্ব দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গেল রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন শিক্ষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রথম 4 ঘণ্টায় 35% ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। তিনি জানান, ভোট শুরু হওয়ার পর কেন্দ্রগুলো থেকে দুপুর 1টা পর্যন্ত মোট ভোটারের 35% ভোট কাস্ট হয়েছে। সকাল 9:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এদিকে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ছাত্রদলের একাধিক ডেস্ক বসানো ও ভোটার লাইনে স্লিপ বিতরণের অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। বুধবার দুপুর 12টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। বহিরাগত বলবো না, আমরা কিছু পরিদর্শক যারা আমাদের ভোট অবজার্ভ করবে তাদের জন্য আমরা কিছু কার্ড দিয়েছি। এখন বাকি যারা, যদি আমাদের বাকিরা, আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যারা বৈধ কার্ড সহ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, এর বাহিরে যদি আর কেউ আমাদের প্রদত্ত কার্ড অথবা আইডি কার্ড ছাড়া যদি কেউ থাকে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু আমরা, আমাদের কাছে সেভাবে কোনো আইডেন্টিফাইড মেসেজ বা আমাদের কাছে আসেনি। এইটা কিন্তু একটু ডিফিকাল্ট। এখনো আমরা এই বিষয়টা আমরা চলছে, আমরা ভোট চলছে, আমরা এখন ভোটকে নির্বিঘ্ন করতে চেষ্টা করছি। এক আর দ্বিতীয় কথা হলো, আমাদের যেহেতু কালি নিয়ে একটা কনফিউশন আছে, আমরা এটা নিয়ে, আপনারা বুঝতে পারছেন এখানে বাকি আমাদের প্রত্যেকেরই একাধিক কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি। এই মেসেজগুলো নিয়ে নিশ্চয়ই আমরা সহমত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত করা হয়েছে ভোটকেন্দ্র ও বুথ। তবে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। রাকসু নির্বাচনে 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 58 জন প্রার্থী এবং হল সংসদ নির্বাচনের 15টি পদের বিপরীতে 17টি হলে মোট 597 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার রাকসুতে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901 জন। Treat chocolate. Treat moment. Sweet moment.
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুন নাহার বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে 15 জন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর 12:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাস স্ট্যান্ড সংলগ্ন চুমুরদি ইউপি পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুন নাহার বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে 15 জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার দুপুর 12:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাস স্ট্যান্ড সংলগ্ন চুমুরদি ইউপি পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন নাহার বেগম পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলামের স্ত্রী। নজরুল ইসলাম নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত আছেন, তবে তার ঠিকানা পাওয়া যায়নি। 11:30টার দিকে ঢাকা থেকে বরিশালের দিকে ইউরো পরিবহন এবং শ্যামলী পরিবহনের দুটো গাড়ি যায়। একই দিকে যাওয়ার সময় একজন ওভারটেক করতে আরেকজনের শ্যামলী পরিবহনের গাড়ির পিছনে ইউরো পরিবহন ধাক্কা লেগে আমি এখানে খাদে পড়ে যাই। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, ফায়ার সার্ভিস, হাই পুলিশ, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইউরো পরিবহনের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ইউরো পরিবহনটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শামসুন নাহার নিহত হন। এতে আহত হন কমপক্ষে 15 জন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংবাদ পাই চুমুরদি নামক স্থানে দুর্ঘটনা হয়েছে। সংবাদ পাওয়ার পরে দ্রুত আমাদের ট্রানট নিয়ে আসার পর দেখি একটা বাস, লাভিয়া পরিবহন বাস রাস্তার পাশে খাদে পড়ে গেছে। আমরা আহত লোক উদ্ধার করে হাসপাতালে বানাইছি। তারপরে একটা লোক নিচে আছে চাপা পড়া, সেই লোকটারে টাইনে বাইর করতে পারিনি। পরে রেকার খবর দিছি, রেকার আসার পরে রেকার দিয়ে গাড়ি উঠাইছে। তারপরে ওই লোকটা একজন আহত 5-7 জন তাদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে কমপক্ষে 20 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে মোট 57 জন যাত্রী ছিলেন। বাসটি জয়সালমের থেকে যাত্রা শুরু করেছিল বিকেল 3টার দিকে। যাত্রাপথে জয়সালমের যোধপুর হাইওয়েতে বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মঙ্গলবার রাতে জয়সালমেরে পৌঁছান এবং ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শন করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। সোমবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না যখন তিনি নিজেই যুদ্ধের উস্কানি দিচ্ছেন এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে একত্র হচ্ছেন। আরাঘচি ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে বড় মিথ্যা বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলি স্বার্থ গোষ্ঠী মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এমন কোনো প্রমাণ দেয়নি যে ইরান অস্ত্র তৈরির পথে ছিল। তিনি আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি ইসরায়েলের প্রতারণায় রাজনীতি ও আমেরিকার চিরস্থায়ী যুদ্ধ থেকে মুক্তি দেবেন, কিন্তু এখন তিনি নিজেই যুদ্ধের উস্কানি দিচ্ছেন। আরাঘচি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, মধ্যপ্রাচ্যের প্রকৃত দাদাগিরি করে সেই পরজীবী শক্তি যে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
একা সাইফ হাসানের রানটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে পাশাপাশি বসালে সুন্দর একটি ফোন নাম্বার হয়ে যাবে। সাইফ হাসান ছাড়া কোনো ব্যাটারি আফগান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ড্রেসিং রুম আর উইকেটের মাঝে যেন আসা যাওয়ার দারুণ একটি মিছিল তৈরি করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত এই মিছিলে বাংলাদেশকে বিশাল এক লজ্জায় ডুবালো। আফগানিস্তানের করা 293 রানের জবাবে বাংলাদেশ 27.1 ওভারে অল আউট হলো মাত্র 93 রানে। 200 রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারালো আফগানিস্তান। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তান। আবুধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে 200 রানে উড়িয়ে দিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান। আগে ব্যাট করে আফগানিস্তান তোলে 293 রান, জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 93 রানে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জনের মৃত্যু, এখনও নিখোঁজ অনেকে, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষকরা, দ্রুত দাবি আদায়ের দাবি। চাকসু নির্বাচনে 4 ঘন্টায় ভোট পড়েছে 35%। ভোটার লাইনে ছাত্রদের স্লিপ বিতরণের অভিযোগ শিবিরের প্রার্থীদের। ভারতের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, 20 জন যাত্রীর মৃত্যু, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এবং 100 ছুঁতে পারল না বাংলাদেশ, আফগানদের কাছে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।